দিনের শুরুটা আমার এখান থেকেই হলো। মনে হচ্ছে ভোররাত, কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। উঠে দরজা খুলে দেখি আমার কমলার মা আর দুধওয়ালা দুজনেই দাঁড়িয়ে আছে। অন্ধকার অবস্থা, চারদিকে সূর্য ওঠে নাই। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। তো সময় যেহেতু অনেক হয়ে গিয়েছে, কোনো সময় নষ্ট না করে রান্নাঘরে এসে দুধটা বসিয়ে দিলাম। আর এখানে পেঁপে আলু ভাজি বসিয়ে দিয়েছি। এগুলো আগের দিনই কাটা ছিল। এখন জাস্ট পেঁয়াজ মরিচ আর সামান্য হলুদ দিয়ে বসিয়ে ভাজিটা করে ফেললাম। ভাজি আর দুধ চুলায় দিয়ে টেবিলে ম্যাট বিছিয়ে জগে পানি তুলে ফেললাম। রাতের বেলায় আমার সব গোছানো থাকে। আমি যখন যে কাজ করি তখন সাথে সাথে তা ক্লিন করে ফেলি, যার কারণে আমার কোনো জমানো কাজ থাকে না। সব সময় গুছিয়ে কাজ করার কারণে প্রতিদিনের যে কাজগুলো, তার বাইরে আমার এক্সট্রা কোনো কাজ থাকে না। ভাজি হয়ে গিয়েছে, এখন পরোটা ভেজে নিব। গত ভিডিওতে যারা দেখেছেন যে আমি একত্রে অনেকগুলো পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি, দেখেন এই যে শক্ত অবস্থায় কিন্তু আমি পরোটাটা ভেজে নেব। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন শক্ত অবস্থায় পরোটাটা দিয়ে দিলাম। যখন যেটা ভাজবো শুধু সেটাই ফ্রিজ থেকে বের করব। প্রথম যখন আমি ফ্রোজেন করা শুরু করেছিলাম, মানে নতুন অবস্থায়, তখন পরোটা যেগুলো ভাজতাম সেগুলো আমি একটা প্লেটে নিয়ে নিতাম, নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ভাজতাম। এতে করে দেখা যায় প্লেট থেকে নিয়ে যখন আমি আবার ফ্রাই প্যানে দিই, সাইজটা একটু এদিক সেদিক হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো পরোটাটা আমি ফ্রাই প্যানের উপরে একটু নর্মাল করে নিচ্ছি। তারপরে এই যে উল্টিয়ে নিলাম। এখন দিয়ে দিব তেল। ইনস্ট্যান্ট বানালে পরোটাটা আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। এই পরোটা ভাজার পর না বললে কেউ ধরতেই পারবে না যেগুলো ফ্রোজেন পরোটা, এত সুন্দর হয়। সংসার জীবনের শুরুর দিকে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ ছিল রুটি বানানো। সপ্তাহে একদিন পরোটা আর বাকি দিন রুটি। মানুষ হিসাবে যে কেউ 2টা কেউ 3টা এভাবে করে হিসাব করে রুটি বানানো হতো। আমি নিজেই সেই রুটিগুলো বানাতাম আর পরোটা বানাতাম সপ্তাহে একদিন। এরপর যখন আর সম্ভব হচ্ছিল না, যেহেতু আমাদের প্রচুর গরম, আমি আবার খুব বেশি ঘেমে যাই, তারপরে লোক রাখলাম। প্রতিদিন সকালবেলায় এসে রুটি বানিয়ে দিত। তো লোক রাখার পরে হলো কি, কোনো দিন তাড়াতাড়ি আসে, কোনো দিন দেরিতে আসে। নাস্তা খাওয়া নিয়ে একটা প্রবলেম হয়, বেশিরভাগ সময় আমাকেই বানাতে হতো। তারপরে যখন এই ফ্রোজেন সিস্টেমটা বুঝে গেলাম, এখন কিন্তু অনেক আরাম হলো। রুটি পরোটা ফ্রোজেন থাকলে কত যে আরাম। সকালে মন চাইলে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো প্রবলেম হয় না। আবার রাতের বেলায়ও অনেক সময় রুটি পরোটা যেটাই মন চায় খাওয়া যায়। তো এই হচ্ছে আর কি আরামের কথা। চাইলেই আমরা একটু বুদ্ধি খাটিয়ে নিজের আরামটা নিজেই করে নিতে পারি। তো কথা বলতে বলতে আমার কিন্তু পরোটা প্রায় সব কটাই ভাজা হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার আপু ভাইয়া কিংবা আঙ্কেল আন্টিরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে রইল আমার একটা ছোট্ট অনুরোধ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে পারেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। পরিশ্রম মানুষকে ক্লান্ত করে না যদি সেখানে প্রশংসা থাকে। ইদানিং অনেক আপুরা আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন এবং আমন্ত্রণ জানাচ্ছেন তাদের চ্যানেলে যাওয়ার জন্য। ইনশাল্লাহ যাব। দিন ছোট এবং আমার ব্যস্ততাও হঠাৎ করে খুব বেশি বেড়ে গিয়েছে। আমি ঠিকঠাক মতে ভিডিও করতে পারছি না, আর ইউটিউব চ্যানেলটাও ঠিকমতো চালাতে পারছি না। আর চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। হয়তো এত সাজিয়ে গুছিয়ে দিতে পারবো না। প্রতিদিন যে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি, তাই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যে আপুরা আমাকে প্রতিনিয়ত আমন্ত্রণ জানাচ্ছেন তাদের চ্যানেলে যাওয়ার জন্য, সেখান থেকেও ঘুরে আসবো ইনশাল্লাহ। হঠাৎ করে শীত পড়াতে আমার ছেলে খুব আনন্দিত। ভোরবেলা থেকেই জ্বালাচ্ছে সে বাইরে যাবে বন্ধুদের সাথে, বিজয় সরণি ঘুরে নাস্তা খেয়ে তারপরে আসবে। তো আমি আর বাধা দিলাম না। ঠান্ডা উপভোগ করার জন্য ওরা বাইরে গেল, নাস্তা খেয়ে আসলো। এখন আমি আর আপনাদের ভাইয়া নাস্তা খাবো। তো সেই অনুযায়ী 2টা করে পরোটা ভেজে নিলাম। সকালটা দেরিতে শুরু করলে সব কাজগুলো আমার তাড়াহুড়ায় করতে হয়, কারণ রান্নার জন্য একদম সময় থাকে না। তো এখন ফটাফট ডিম পোস্ট করে নিচ্ছি। তারপর নাস্তার পর্বটা শেষ করে আবার রান্নাবান্না শুরু করতে হবে। তো ঘরে বসে তো এই কাজ, সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকেলের নাস্তা, আবার রাতের খাবার দাবার। রাতে তেমন কাজ থাকে না অবশ্য। রাতে একটু সন্ধ্যার পরেই আসলে একটু রিল্যাক্স করা যায়। তো এভাবেই যাবে আমাদের শীতের কয়টা দিন।
অল্প সময়ের মধ্যে বেশি কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হবে। শীতকাল কিন্তু আমার খুব ভালো লাগে। শীতের এই কয়টা দিন দেখতে দেখতেই চলে যাবে। আর আপনারা কে কোথায় কিভাবে শীতের এই দিনগুলো উপভোগ করছেন আমাকে কিন্তু জানাতে পারেন। পেঁপে একটাই 250 গ্রাম। করল্লা একটা 250 গ্রাম। ফুলকপি কত নিচ্ছে? ব্রকলির দাম বাইরে গেছে না? শীত আসলে দাম কমবে, ওখানে দাম বাইরে গেছে। করল্লা তো বড় আছে, আরেকটা আনতা তাইলে আধা কেজি হইতো। এখানে এটা 30 টাকা। তো ঘরও ময়লা করলো আবার ট্রেও ময়লা করলো। এটি 40 টাকা। পাক পেঁপে মনে হয় পাইকে গেছে। পেঁপে কালার এরকম কেন? সুন্দর দেখে আনতে হয় না? কে ধরো, রাখো আলু, রাখো এই পাশে রাখো। আলু কয় কেজি আনছো? আলু 1 কেজি 25 টাকা। পেঁপে 30 টাকা। আলু তো সাইজ সুন্দর আছে। 30 টাকা। আর মূলা 40 টাকা। আর করল্লা 20 টাকা। আর এটা 40 টাকা। বাছা করে নিচ্ছে। মূলাগুলো আগে কাটতেছে। এই বছর আসলে মূলা আর খাওয়া হয় না, এই প্রথম আনলাম মূলা। তো শীতের মূলা খুব সুন্দর। আজকে মূলা রান্না করব মাছ দিয়ে। মূলার সাথে যাবে শুধু টমেটো। আর কালকে সকালে নাস্তার জন্য ফুলকপি, আলু আর পেঁপে কেটে দিয়ে যাবে। কমলাম্মা কেটে দিয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে। এখন শীতের সময় কিছুই নষ্ট হয় না, বাইরে রাখলেও কোনো সমস্যা হয় না। তারপরে কালকে সকালে ভাজি করব আর কি। শীতের সবজি দিয়ে সকালে নাস্তাটা খেতে ভালোই লাগে। আর এখানে আছে পালং শাক। পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো। এগুলো বেছে নেওয়া হয়েছে। ঘাস তেমন ছিল না, গোড়াগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। এখন এগুলোকে ধুয়ে নেব। ধনিয়া পাতাগুলো বাঁচবে। এখন শীতের সময় আসলে সব সবজি সব কিছুই তাজা, সব কিছুই ভালো লাগে, ফ্রেশ। তো মূলাগুলো কেটে নেয়, ফুটা বাছা হলে পরে আমার রান্নার কাজ শুরু হবে। করলা আজকে কাটার দরকার নেই, করলা কালকে। পেঁপেগুলো গোল গোল করে কাটো, 4 কোনা করে ছোট ছোট। আলু সেম ওইভাবে কাটবা। আলু সব কাটার দরকার নেই, যেগুলো আমি ট্রেতে রাইখে যাবো ওগুলাই কাটবা। আরগুলো থাক, আরগুলো ওই নীল পলিথিনটাতে ভরে রাখো। আলু নতুন আলু সুন্দর ঠিক আছে, কিন্তু অনেক ময়লা। এই কয়টাই কাইটো আলু। এই যে গোল গোল স্কোয়ার কইরা, বুঝছো? গোল গোল কইরা পেঁপের মতো কইরা কাটবা। মাছ ভিজিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে কাতল মাছ। এত ঠান্ডা ধরাই যাচ্ছে না। আচ্ছা থাক, কলটা ছেড়ে আগে নর্মাল করে নিই। যেগুলো আজকে কাটাকাটি করলো না সেগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য পলিথিন ভরে রাখলো। আর বাকিগুলো এই যে পেঁপে আর আলু এখানে কেটে রাখছে, পানিতে ভিজিয়ে রাখছে, নয়তো আলুগুলো আবার লাল হয়ে যাবে। আর এখানে ফুলকপিগুলো আলাদাভাবে কেটে এরকম ছোট ছোট করে ফুলগুলো কেটে নিয়েছে আর কি। তাই আমার এখন এগুলো ধোয়াধুয়ির কাজ। যে মূলাও কাটা হয়েছে, সব ধুয়ে নিতে হবে আর কি। মূলাগুলো বেশি পাতলাও না মোটাও না, সুন্দরভাবে কেটেছে।
মূলার সাথে দেওয়ার জন্য টমেটো আর কাঁচামরিচ কাটা হয়েছে। মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলো কমলার মাছ বাজার থেকে আনার পরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে গেছে। তো যতবারই ফ্রিজ থেকে বাইর করি আমি আবার লবণ দিয়ে ধুয়ে নিই। এখন আর বেশি সময় ধুতে হবে না, দেখেন পুরো পরিষ্কার। তারপরে মাছ বলে কথা, একটু ধুয়ে না নিলে কেমন লাগে না। আমি হালকা লবণ দিয়ে আরেকবার ধুয়ে নেব, মানে আরও 3-4 বার ধুয়ে তারপরে মাছগুলো রান্না করব। এখন হলুদ আর লবণ মেখে তারপর মাছগুলোকে ভাজবো। সব মাছে খাওয়ার আগে ভেজে নিই, তা নাহলে আমি খেতে পারি না। এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হোক, তারপরে মাছগুলো দিব। তেল ভালোভাবে গরম না হলে আবার মাছগুলো ফ্রাই প্যানে লেগে যাবে। তো তেলটা ভালো করে গরম করে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হোক, আমি এখন শাক ধুয়ে নিব। এই যে শাকগুলো ধুয়ে নিতে হবে, তারপরে কাটবো আর কি। অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। এই যে পালং শাকগুলো কয়েক পর্বে ধোয়া হয়েছে। এই লাস্টবারের মতো ধুয়ে নিচ্ছি, ভালোই ময়লা ছিল। এই লাস্টবারের মতো ধুয়ে নেব, অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। বালু সামান্য থাকলেও পরিষ্কার হয়ে যাবে। ধোয়ার কাজটা আমিই করি, কাটিও আমি। সবসময় সব শাকগুলো আমি ধুয়ে তারপরে কাটি। কাটার পর যদি এই শাকটা ধুইতাম তাহলে সব সবুজ বের হয়ে যেত। এই সাদা পানি আর সাদা থাকতো না, সব সবুজ হয়ে যেত। পালং শাক বলে কথা। এছাড়াও পালং শাক ছাড়াও অন্য শাকগুলো আমি ধুয়ে তারপরে কাটি। শীতে প্রথমে পানিতে হাত দিতে খারাপ লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন মনে হয় পানিও গরম হয়ে গেছে এমন অবস্থা। যাক, শাক ধোয়া হয়ে গেছে, এখন আমি শাকগুলো কেটে নিব। আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। তরকারিটা বসায় দিব, মানে রান্না করা শুরু করবো আর কি। পাতিলে বসাবো। ভাই, যারা আমার রান্নাঘর চেক করেন, আমার টাইলস হাত দিয়ে চেক করেন ময়লা কিনা, তাদের উদ্দেশ্যে একটা কথা। রান্না করলে কার রান্নাঘর ময়লা হয় না, কার চুলা ময়লা হয় না? শুধুই কি আমার? সবার চুলাই সবার রান্নাঘরে ময়লা হয়। তারপর রান্না শেষে আমরা আবার পরিষ্কার করে নিই। তো আমার টাইলস চেক করে হাত দিয়ে চিটচিটে হয়েছে কি না চেক করার কোনো দরকার নাই। রান্না শেষে আমি পরিষ্কার করে নিব। আর না করলে না, আমার এই ময়লা চুলাই থাকুক, আমি রান্না করলে আমার চুলা ময়লা হয়। আমি তো আর আপনাদের মতো না, আমি রান্না করলে আমার চুলা ময়লা হয়। আমার টাইলস হাত দিয়ে চেক করতে আইসেন না। আপনি পরিষ্কার করে সুন্দর করে আপনি রান্নাঘরটা রাখেন, রান্না করেন, যেন আপনার টাইলসে ময়লা না পড়ে, সেদিকে খেয়াল রাখেন। আমি এমনই, বুঝছেন? ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। এগুলো কি কেউ চিনতে পারতেছেন? ভিডিওতে তো বোঝাই যাইতেছে না। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের শুটকি। হালকা একটা স্মেল আসে, তো এগুলো দিয়ে আজকে শাক রান্না করব। মাছগুলা শুটকিগুলো আগে ধুয়ে নিব। বেশি একটা বালু নাই, পরিষ্কারই।
মধ্যে শুটকিগুলোতে কোনো ময়লা নাই, একদম ফ্রেশ। তারপরে ধুয়ে নিতে হবে। তো শাকগুলোও কেটে নিচ্ছি। বেশি ছোট করব না, মোটামুটি ছোট করে নিলাম, কারণ এমনিতেই গলে যাবে এখন শীতের সময় টাটকা শাক। তাছাড়া এই পালং শাক এমনিতেও গলে যায়। এই যে আরও কেটে নিয়েছি। এখন শাকটা ভাজি করে নেব। মূলাটাও কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। শীতের দিনে একটু গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। হয়ে যাবে, মূলা তো সেদ্ধ হয়েই গেছে, আর বেশি সময় আসলে লাভ নেই। সবই যেন একত্রে দিয়ে দিলাম। এখন শুধু লবণটা একটু দেখে নিব, বাস রান্না শেষ। ওঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, মরিচ, সামান্য মরিচের গুঁড়াও দিয়েছি, হলুদ, সামান্য জিরার গুঁড়াও দিয়েছি, সবই দিলাম। মাছগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে আর কি। আর এই যে আমার রান্নাবান্না শেষ, ভাজি হয়ে গিয়েছে, শাক ভাজিটা, এখানে মূলাও হয়ে গিয়েছে, সুন্দরভাবে মজে গিয়েছে তরকারিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না কাজকর্ম, যা আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।